শুভ সকাল বন্ধুরা। আজ দেখো ঘুম থেকে উঠেই আগে দেখাচ্ছি সিমরান কি সুন্দর করে দেখো বিল থেকে কিন্তু কিছুটা শাপলা এবং লিলি ফুল তুলে নিয়ে এসছে। সিমরান না প্রচণ্ড ফুল ভালোবাসে। তো ঘুম থেকে উঠেই আগে আমি আমার টুকটাক যে কাজগুলো থাকে ব্রাশ করা, তারপরে ওই টুকিটাকি বাইরে একটু দাঁড়াই হাঁটাহাঁটি করি, তো সেগুলো করে নিয়েছিলাম। ঈশা কিন্তু ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠেছে। তার মধ্যে হাজব্যান্ড আজ বাড়িতে ছিল, তো ওর সঙ্গে চা খেয়ে অনেকক্ষণ আমরা গল্প টল্প করার পরে হাজব্যান্ড চলে গেল দোকানে। আর এদিকে ঈশাও ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু ব্রাশ করিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে একসঙ্গে চা খেয়ে নিয়েছিলাম। ঈশা যেহেতু ওঠেনি না, সেই কারণে ওকে কোনো কিছুই খাওয়ানো হয়নি। তো কেক আর 1 কাপ হরলিক্স দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিল। এখন আমার কাজগুলো আমি করে নেব। প্রত্যেক দিনই এতগুলো করে কাঁথা কাপড় ভাঁজ করতে হয়। তো বর্ষার কারণেই এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণেই কিন্তু কাঁথা কাপড় ভাঁজ করতে লাগে। তো যেহেতু চারিদিক বিল, ঠান্ডা হাওয়া তো আছেই, সঙ্গে সারা রাত বৃষ্টির কারণে ছাদটাও পুরো ঠান্ডা হয়ে থাকে। তো দেখো সুন্দর করে কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। একটাও না খাটের আশেপাশে কোথাও রাখবো না, এইগুলো সরিয়ে ডাইরেক্ট আমার একটা টেবিল আছে ঘরে, তো টেবিলের নিচের থাকায় আমি রেখে দেব। তো তারপরে এই যে খাটটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার আগে একটা গামছা দেখলাম, সেটাও ভাঁজ করে নিলাম। এখন দেখো পর্দা টর্দাগুলো খুলে দিচ্ছি। তো এখন দেখছি আবারও রোদ্দুর উঠেছে। এই বর্ষাকালে না কখন রোদ্দুর আর কখন বৃষ্টি, এদের তো কি বলবো যে একটা কম্বিনেশন খুব সুন্দরই, যে বর্ষা নামলেই রোদ্দুর ওঠে, রোদ্দুর উঠলে আবার বর্ষা নামে, এরকম একটা অবস্থা। তো দেখো সুন্দর করে খাটটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এই বেডশিটটা না মোটেও নোংরা হয়নি, কারণ ইদানিং করে আমার বাচ্চারা দেখছি বেশি বারান্দায় খেলা করছে, খাটে খুবই কম উঠছে, সেই কারণে দেখছি নোংরাটা কম হয়েছে। আর যেহেতু ডিপ কালার, নোংরাটা হলেও কিন্তু এতে বোঝা যায় না। তো ভাবছি আজকে আর তুলবো না, এমনি তো নোংরা হয়নি, তবুও যেহেতু এই বেডশিটটা বেশ 3-4 দিন আছে এই পাতা, কাল একেবারে তুলে ফেলবো। বেডশিটটা কতটা ছোট দেখেছো? এটা ওই ঘরের চৌকির বেডশিট। তো এই ঘরে পেতেছিলাম একটাই কারণে, নোংরাটা যাতে কম মনে হয়, কারণ এই ঘরে যে কটা বেডশিট একটু সাদাটাই বেশি এই ঘরের বেডশিটগুলো। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আলতো হাতে এরকমভাবে একটু মুছে নিচ্ছি। রোজই ভাবে মুছবো না, তবে না মুছলেও না বাচ্চা কাচ্চার ঘরে হয় না, কখনো এটা ধরে টানছে, কখনো ওটা ফেলছে, কখনো পাউডার ফেলছে, তো দেখতে বেশ বাজে লাগে। আর যেহেতু সিমরান অনেকগুলো ফুল তুলে এনেছে, তো ওই কারণে ভাবছি ওগুলো না ড্রেসিং টেবিলের সামনেই দেবো। প্রত্যেক দিন ঘর গোছানোর সাথে সাথে একটু যদি ফ্রেশ তাজা ফুল আর একটু যদি ধূপকাঠি দেওয়া যায় না, ঘরে একটা সুন্দর ফ্লেভার আসে আর বেশ মনটাও ছুঁয়ে যায়। দেখছো লিলি ফুলগুলোর কালার কত দারুণ, বেশ বেগুনি বেগুনি কালার টাইপের, আর মাঝখানে হলুদ, আর ওগুলো কিন্তু শাপলা সাদাগুলো। পদ্ম ফুলও কিন্তু ফোটে, তো এখনও পদ্ম ফুল ফুটিনি। তো ওদিকে 2টো ধূপকাঠিও দিয়ে দিলাম, এত সুন্দর স্মেল আসছিল ঘরটা দিয়ে। আর আমি কিন্তু সবসময় ব্ল্যাকস্টোন আর আরেকটা পাইনাপেল ফ্লেভারের ধূপকাঠি আছে, 2টো ঘরে দিই। বর্ষাকালে দেখবে ঘরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়, কেন বলো তো? এইরকম ভিজে জামাকাপড় রোজই কিন্তু আমরা পাখার নিচে দিয়ে থাকি, তো সেই কারণে সকালবেলা এই দুর্গন্ধগুলো যাওয়ার জন্য আর মনটা একটা ফ্রেশ একটা যেন ভাব হয়, অনুভূতি ফিল হয়, সেই কারণে একটু ধূপকাঠি দিয়ে থাকি। এমনি তো রুম ফ্রেশনার দিলে বেশ কিছুক্ষণ থাকে, কিন্তু ধূপকাঠি দিলে না পুরো সারা বাড়ি গন্ধটা ছড়িয়ে যায়। তো পাইনাপেল ফ্লেভারটা আরও আমার কাছে ছিল না, তা না হয় আমি পাইনাপেল ফ্লেভারের ধূপকাঠিটাই দিই, ওটা দেখি দোকান থেকে আবার আনতে হবে, আগের দিন না মনে ছিল না, ব্ল্যাকস্টোনটা আছে তো সেটাই দিয়েছি। এখন দেখো এই ঘরে যে থাকাগুলোই জামা কাপড়গুলো ভর্তি করে ভাঁজ করে নিচ্ছি। তো এই থাকাটা যেহেতু রান্নাঘরে ছিল আগে, এটা তো এখন আর লাগে না রান্নাঘরে, তো রান্নাঘরের ওই যে পাথরগুলো বসানোর কারণে এখন কিন্তু এটা আমার বেশ কাজে লাগছে। সিমরান ঈশার জামা কাপড় আগে ঝুড়ির মধ্যে করে রাখতাম, বিশেষ করে ঈশারগুলো, ওরগুলো না ছোট ছোট আলনায় তো আর রাখা যায় না, তো এখন এই থাকাটা হয়ে বেশ ভালো হয়েছে। এটা না ঈশা হওয়ার পরে কিনেছিলাম, জামা কাপড় ভাঁজ করে রাখতাম, তারপরে দেখতাম রান্নাঘরের তো কোনো থাকা ছিল না, ওই কারণে রান্নাঘরে নিয়ে রেখেছিলাম। এখন যেহেতু রান্নাঘরে কোনো থাকার প্রয়োজন নেই, ওই কারণে আবারও ঘরে নিয়ে চলে এসেছি। তো এই ঘরের বিছনার চাদরটা একটু টান টান করে নেব। আসলে বাচ্চা কাচ্চা ছোট থাকলে দেখবে যে যদি 2, 3, 4টে ঘরও হয় না কেন, এরকম খাট বেড
তারপরে চৌকি থাকলে কিন্তু ওরা হুড়াবেই উঠবেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এ ঘরেও সকালবেলা ঈশা সিমরান কিছুক্ষণ খেলা করেছিল। আজকে সিমরানদের স্কুলটা ছুটি আছে, ও তো আর স্কুলে যায়নি, ও বাড়িতেই আছে। তো দেখো, এই ঘরের তক্তপোষটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। বাইরের অবস্থাটা দেখছো কতটা খারাপ অবস্থা। যেহেতু ভিজে জামা কাপড় টাল করা আছে, ওগুলো বাইরে বের করতে হবে। ঈশার প্যাম্পার্স খুলে দিয়েছিলাম সকালে, সেটা বাইরে বের করলাম। তারপরে বিভিন্ন রকম বোতল, চায়ের কাপ টাপ ছিল, কারণ সকালবেলা হাজব্যান্ড বাড়িতে থাকার কারণে আমরা এখানে বসেই চাটাগুলো খেয়েছিলাম। তো ওই কারণে একটু বেশিই নোংরা হয়েছিল। তো দেখবে, যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে কাজে কামে কিন্তু খুব একটা মন লাগে না। তো একসঙ্গে বসেই অনেকখানি সময় আমরা কাটাই, যেহেতু আমরা কেউ একে অপরকে সময় দিতে পারি না। কারণ আমি যখন দোকানে থাকি, হাজব্যান্ড তখন বাইরে কাজে থাকে, আর আমি যখন বাড়িতে আসি হাজব্যান্ড কিন্তু দোকান খোলে। তো অনেক দিন পরে সকালে না আমরা একসঙ্গে বসে চা খেলাম। তো সেই কারণে অনেকক্ষণ যাবৎ গল্প করার কারণে কিন্তু কাজগুলো একটু আমার দেরি হলো। তো 8টা থেকেই আজ কাজে লেগেছি। তো দেখবে, সব দিন না একই রকমভাবে কিন্তু কাজ চলে না। কোনো দিন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন আবার একটু দেরি হয়ে যায়। তো যেদিনই একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, সেদিন কিন্তু বুদ্ধি করে এরকমভাবেই কাজগুলো করতে হয়। আর আমরা মানুষ যাতে, আমরা তো রক্তে মাংসে গড়া, আমরা তো আর ইট পাথরে কিংবা কোনো রকম মেশিন যন্ত্র নয় যে আমাদের সময় সব সময় নির্ধারিত টাইমেই চলবে। আমাদের দিনকালগুলো যেরকমভাবে চলে আমরা সেরকমভাবে চলার চেষ্টা করি। তবুও ওই মাঝে মধ্যে একটু কাজে ঘাটতি হয়েই যায়, একটু ঢিলেমিশে কিন্তু চলেই আসে। তো সেই কারণে আজকেও বলতে পারো ওই রকমই একটা ব্যাপার। তো দেখো, বারান্দার কোনা টোনাগুলো একেবারে আনাজ কানাজ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার বারান্দাটা বড় হওয়ার কারণে যতটা সুবিধা আছে, অসুবিধা কিন্তু অনেকই আছে। কারণ সবসময় বাচ্চারা বারান্দায় খেলাধুলা করে, এত পরিমাণে নোংরা করে। দিনের ভিতরে যদি 5 বার এই বড় বারান্দা ঝাড়ু দিতে হয়, কার কোমরের অবস্থা ভালো থাকে বলো? এমনিতেও সিজারিংয়ের কারণে অনেক প্রবলেম হয় এখন। তো দেখো, রান্নাঘরের ভিতরটাও একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। বারান্দার এক সাইডে সিঁড়ি, তার নিচে কিন্তু রান্নাঘর। তো এইভাবেই আমার ঘরটা সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু মনের মতো করে তৈরি করেছিলাম। তো আমাদের আগের বাড়ি না অন্য জায়গায় ছিল। এটা একমাত্র বলতে পারো আমার পুকুরকে কেন্দ্র করেই আমার বাড়িটা তৈরি করা। আমার অনেক স্বপ্ন ছিল যেখানে আমার বাড়ি হবে সেখানে যেন একটা পুকুর থাকে। তো সেই জায়গা থেকে বলতে পারো আমার বাড়িটা অনেক ভিতরে, কিন্তু তবুও আমার বাড়িতে আমার অনেক শান্তি। আর একমাত্র পুকুরটা থাকার কারণেই না এখানে আমি বাড়িটা তৈরি করতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে। যেহেতু আমার শ্বশুরের অনেক জায়গায় অল্প অল্প করে জায়গা আছে, তো সেখান থেকে আমার যে ভাসুর, দেওর, আমার হাজব্যান্ড সবাই কিন্তু অল্প অল্প করে জায়গা পেয়েছে। তো যার যার চয়েস সেরকম জায়গায় নিয়েছে। তো আমরা এই জায়গাটাই নিয়েছিলাম একমাত্র পুকুর থাকার কারণে। পুকুরটা কিন্তু আগে ছিল না, এখানে পুরোটাই বলতে পারো বিল ছিল। পুকুরটা অনেক লোক দিয়ে কাটানো হয়েছে, তারপরে পার বাঁধানো, গাছ লাগানো, এসবগুলো বলতে পারো অনেক বছর আগেই, প্রায় 10 থেকে 12 বছর মতো আগে এই পুকুরটা কাটিয়েছে আর গাছগুলো লাগিয়েছিল। তো এখানে শুধু পুকুরই ছিল আর কিছুটা জমি উঁচু করা ছিল। তো যখন ভেবেছিলাম এখানে বাড়ি করব অনেকটাই ভিতরে, হাজব্যান্ডের কিন্তু কোনো রকম মত ছিল না। আমি একমাত্র জোর করে লেগে পড়ে এখানে করেছিলাম। কেন জানো তো? এই পুকুরটা আমি অনেক ভালোবাসি। যখন আমাদের বাড়ি দূরে ছিল, দূর থেকে এসে এসে এখানে মাছ ধরতাম, পুকুর ধারে বসতাম, গল্প করতাম। তখন আমাদের বলতে পারো ওই নতুন নতুন বিয়ে হয়েছে, তো এত শান্তি লাগতো না। আর যেহেতু আমাদের পুরনো বাড়ির জায়গায় অনেক সমস্যা ঝামেলা ছিল, তো ওখান থেকে এক সময় না এক সময় চলে আসতেই হতো। শরীরের প্রবলেম ছিল, আর আগে যেখানে আমাদের বাড়ি ছিল সেসব জায়গা এখন পুরো সমান করে অন্যজনের দখলে কিন্তু চলে গেছে। তো এক সময় না এক সময় তো চলে আসতে হতো। তো সেই কারণে বললাম, এই জায়গাটা যেহেতু অনেক সুন্দর, নিরিবিলি, হয়তো ভিতরে বন জঙ্গল ঘেরা, তবে আমার অনেক পছন্দ, ওই কারণে এখানে আসা। আর এই গ্রামের পরিবেশে না যেমন সুবিধা আছে অসুবিধা কিন্তু আছেই অনেক। কারণ কি বলতো, এই বর্ষাকালে চারিদিকে ধরো জঙ্গল ঘেরা বাড়ি, কখন সাপ পোকামাকড়ের উৎপাত হয় কিছু তো বলা যায় না। আর তারপরে তো বলতে পারো চারিদিকে ঘাস, লতাপাতা, উঠোন স্লিপ, বাইরে কাজ করতে আসলে না প্রচণ্ড অসুবিধা হয়। তবে কি করব বলো, পুকুরটাকে যে অনেক বেশি ভালোবাসি, ওই কারণে চলে আসি পুকুরে কাজ করতে। তো অনেকখানি আমার পুকুর নিয়ে অনেক গল্প তোমাদের করলাম, কারণ অনেকজনের অনেক প্রশ্ন ছিল। রোজই আমাকে বলতে তোমরা যে আপু এই পুকুরটা তোমরা কি কাটিয়েছো, কিভাবে করেছো, তোমাদের বাড়ির সঙ্গে কি পুকুর, নিজেদের পুকুর কিনা? তো সেই কারণে এই কথাগুলো বলা।
সকাল সকাল না সবজিওয়ালা মাছওয়ালা দুজনাই দেখছি একসঙ্গে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে আছে। এত ভালো লাগছিল কি বলবো, টাটকা টাটকা সবজি মাছ রান্নার কিন্তু মজাই আলাদা। দেখো একটা সাদা ওল কিনেছি, এই ওল যে এত দারুণ লাগে। সবসময় হাজব্যান্ডকে বলি লাল ওল নিয়ে আসে, আর আজ অনেক বড় ওল থেকে কেটে অল্প একটু নিয়েছি 500 গ্রাম। ওলের যা দাম, খাওয়ার মতো পরিস্থিতিই নেই। এই বছর বলতে পারো প্রথমই আমরা ওল খাচ্ছি। তো ওই কারণে ভাবলাম ওলটা একটুখানি ঝোলঝোল করে নোনা মাছ দিয়ে রান্না করব। কারণ এতে যদি পোনা মাছ কাতলা মাছ দিই না, হাজব্যান্ড কিন্তু খাবে না। ওই কারণে হরকয়লা মাছ নিয়েছি, ওখানে 3-4 রকমের নোনা মাছ আছে, সেগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। আর আজ শুধু ওলটাই আমি রান্না করব। কারণ যেহেতু এই বছর প্রথম ওল রান্না হচ্ছে আর হাজব্যান্ড ওল অনেক পছন্দ করে, তো ওলটা দিয়েই খাওয়া হয়ে যাবে। অন্য কিছু রান্না করলে কেউ কিন্তু মুখেই দেবে না। তো দেখো সুন্দর করে মাল মশলা কষিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো অবভিয়াসলি ওলটাই রান্না করব শুধু। তো বেশ কিছুদিন হলো যে উনুনে কিন্তু রান্না করাই হয় না, আর উনুন পাড়ে এত পরিমাণে পানি এসে ছিট এসে যে সমস্ত রান্নাঘর পানিতে ভর্তি হয়ে গেছে। ওপরের চালটাও খারাপ হয়ে গেছে, সেগুলো সারাতে হবে, তারপরে কিন্তু আবারও উনুনে আমি রান্না করতে পারবো। তো আজকে ভেবেছিলাম উনুনগুলো ঠিক করব, তবে না সেইভাবে আর সময় পাইনি। আর এমনিতেও দেখবে বর্ষাকালে না কাদামাটি ঘাটতে কারোরই সেরকম পছন্দ হয় না। তো এরকম টাইমে একটু স্যাঁতস্যাঁতে ভাব তো হয়, যেহেতু উনুন পাড়ে পানি ঢুকে চারিদিকে স্যাঁতস্যাঁত করছে। তো ভাবছে যেদিন ভালো রোদ্দুর উঠবে না, সেদিনই উনুন টুনুনগুলো ঠিক করে একেবারে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর সেই সঙ্গে না রান্নাঘরের চালেরও একটা পেপার বদলাতে হবে। যেহেতু মাটির রান্নাঘর আমার উনুন পাড়টা, সেহেতু একটু কিন্তু বর্ষাকালে প্রবলেম হয়। বললাম না, আমরা গ্রামের মানুষরা যেরকম সুবিধা আছে অসুবিধা অনেকই আছে। কারণ এই বর্ষাকালে কাদা পানি হয়, তারপরে বলতে পারো রাস্তা স্লিপ, তারপরে চারিদিকে গাছগাছালি জন্মিয়ে না চারিদিকটা বন জঙ্গল হয়ে আছে। হাজব্যান্ডকে বললাম একটু ঘাস পোড়া যে তেল হয় সেগুলো স্প্রে করে দিতে, তবে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্প্রে করলেও কিন্তু গাছগুলো এখন মরবে না। তো এদিকে দেখো গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো একে একে করে মাছগুলো একটু পোড়ো পোড়ো করেই ভাজবো। হাজব্যান্ড আবার বেশি ভাজা মাছ ছাড়া খায় না, ওই কারণে উল্টো পাল্টে অনেকক্ষণ ধরে মাছগুলো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই ভেজে নেব। তো যাই হোক মাছ ভাজা হচ্ছে, এদিকে দেখলাম এই যে ওলটা কিন্তু ঝোল মরে পুরো শুকিয়ে এসছে। যাই হোক এখন ওলটা সুন্দর করে কষিয়ে এতে একটু বেশি করেই ঝোল দেব। তা নয় কী হয় বলো তো, রাত্রেবেলা না ওল কি মেটে আলু এরকম সবজিতে না ঝোলই পাওয়া যায় না। তো দেখো এখন সুন্দর করে একটু পাতলা পাতলা ঝোল দিচ্ছি। ওলটা যে এত ভালো ছিল, মাছ ভাজতে ভাজতে ওল গলে গেছে, বুঝতে পারছো কতটা সুন্দর। তো বড় ওল কিনলে কিন্তু এরকমই হয়, তবে ছোট যে লাল ওলগুলো হয় না, সেগুলো কিন্তু গলতে গেলে অনেক প্রবলেম হয়। তো লাস্টে দেখলাম নুনটা কম আছে, একটু নুন দিয়ে নিলাম, একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলার মধ্যে আছে শাহি গরম মশলা আর অল্প একটুখানি জিরে, তারপরে শাহি মরিচ, এরকম যে বিরিয়ানির মশলাগুলো আগের দিন আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলোই কিন্তু আমি এতে দিলাম। কারণ ওল তারপরে কচুতে না একটু বিরিয়ানির মশলা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। তো রান্নাটা করে কিন্তু আমি ঈশাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে এসে ভাতটা বসিয়ে এখন 1 লিটার দুধ আমি ওর জন্য গুলে রেডি করে নেব। আর এই যে আসার সময় খিচুড়ি দিয়েছে স্কুল থেকে, তো এই যে কুমড়ো, খিচুড়ি, আলু, ডিম একসঙ্গে মাখিয়ে কিন্তু ওকে আমি খাইয়ে দেবো। ওর স্নানটা করিয়েই কিন্তু আমি স্কুলে নিয়ে গেছিলাম। এখন একটু পেট ভর্তি করে খাইয়ে দিলে ও সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে। তো আজ তো দোকানে যাইনি, হাজব্যান্ড বাড়িতে আছে আজকেও, তো অনেক ছুটি আছে আমার বলতে পারো। তো চলো আজকের কিছু কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তুহিন মণ্ডল বলেছ যে আপু আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করে ওঠা হয় না। তো অনেক ধন্যবাদ বন্ধু আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। শুভজিৎ মণ্ডল বলেছ কেমন আছো রূপা, নতুন বউটাকে অবশ্যই রিপ্লাই দিও। তো আমি কিন্তু ভিডিওর মাঝখানে কি প্রথমে শেষে অনেকবার বলেছি, তুমি হয়তো পুরো ভিডিওটি দেখোনি। ছোট্ট সংসার থেকে বলেছ যে আপু আমি তোমার ভিডিও দেখেছি, তুমিও কিন্তু ভিজিট করো, অবশ্যই করব। পাপড়ি আমাকে শুভ সকাল বলেছিলে, তো এখন তো সন্ধ্যাবেলা, তো শুভ সন্ধ্যা বন্ধু। আমার এক বন্ধু আয়েশা যে প্রায় আমাকে কমেন্ট করো, তো
তো সে আমাকে বলেছো আপু ঈশাকে না ওই ড্রেসে অনেক সুন্দর লাগছে। তো ঈশাকে আমার খুব ভালো লাগে, তো আমার জন্য দোয়া করো আমার যেন এরকম একটা মেয়ে হয়। তো এটাও বলেছো যে তুমি প্রেগনেন্ট, অনেক ভয় লাগছে। আসলে কি বলো তো বন্ধু, নিজের মনের উপরে জোর রাখো। অবশ্যই না এই সময় নিজেকে অনেক বেশি সুস্থ এবং মনের উপরে জোর রাখতে হবে, তাহলেই কিন্তু সব কিছু ঠিক হবে। আমি তোমার জন্য অনেক দোয়া করছি যে তুমি যেন অনেক সুন্দর সুস্থভাবে একটা সুন্দর বেবির জন্ম দাও। আলেমা বলেছো ঈশাকে খুব সুন্দর লাগছে। শাবানা ব্লগ বলেছো যে অনেক সুন্দর হয়েছে বনু। তো অনেক ধন্যবাদ বন্ধু। আমার আরেক বন্ধু সেও কমেন্ট করেছো, যার নামটা আমি বুঝতে পারছি না, যে ঈশাকে অনেক সুন্দর লাগছে আপু। তো এগিয়ে যাও, পাশে আছি। অনেক ধন্যবাদ বন্ধু এরকমভাবে পাশে থাকার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।